হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। আজকে তোমাদের সামনে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি, যেই শর্ট ভিডিওতে আমি এএনএম জিএনএম পরীক্ষার এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওর মধ্যে তোমরা যে ইনফরমেশনগুলো জানতে পারবে সেটা হচ্ছে গিয়ে মোট কত নম্বরে এএনএম জিএনএম পরীক্ষা হয়, কতগুলো সাবজেক্ট তার জন্য রেডি করতে হবে, এবং এক্সামের নাম্বার ডিভিশন। অর্থাৎ আমি এএনএম জিএনএম পরীক্ষার এএনএম জিএনএম যে এক্সামটা রয়েছে সেই এক্সামের কোয়েশ্চেন পেপার ধরে বলবো যে কোন সাবজেক্টে কত মার্কস আসে, এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং। এই নেগেটিভ মার্কিংগুলো কোন সাবজেক্টে কোন কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে থাকে এবং কোন কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে থাকে না, যেটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে কত থেকে কত নম্বরের প্রশ্নতে নেগেটিভ মার্কিং থাকে এবং কত মার্কসের থাকে। এই ক্লিয়ার আইডিয়াটা যদি এখন থেকেই হয়ে যায়, তাহলে তোমরা সেইভাবে প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষার হলে গিয়ে বুঝতে পেরে যাবে যে আমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, তো ভেবে চিন্তে আনসার দেব, এবং 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেই কোয়েশ্চেনগুলো কিভাবে আনসার করব। ঠিক আছে, তো চলো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে টোটাল আমাদের 100টা কোয়েশ্চেন আসবে এএনএম জিএনএম পরীক্ষায়, যার মার্কস থাকবে 115, এবং এই পুরো এক্সামের জন্য তুমি 1.5 ঘন্টা বা 90 মিনিট টাইম পাবে। ঠিক আছে, টোটাল তোমাকে 6টা সাবজেক্ট রেডি করতে হবে। প্রথম যে সাবজেক্টটা রেডি করতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইফ সায়েন্স। সেকেন্ড যে সাবজেক্টটা রেডি করতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। থার্ড যে সাবজেক্টটা রেডি করতে হবে সেটা হচ্ছে ইংলিশ। ফোর্থ ম্যাথামেটিক্স। ফিফথ জিআই এবং জিকে। ঠিক আছে, জিকের মধ্যে বলে রাখি এখানে কিন্তু তোমাদের জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি এবং স্ট্যাটিক জিকে থেকেও প্রশ্ন আসতে পারে, কখনো কখনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু একটা দুটো কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো এই 6টা সাবজেক্ট তোমাদের রেডি করতে হবে। এবার আমি দেখিয়ে দেব যে একদম এক্সামে তোমাদের কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোয়েশ্চেন আসে। তো এই হচ্ছে মার্কস ডিভিশন। টোটাল আমাদের 100টা কোয়েশ্চেন। ঠিক আছে, এই 100টা কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট সাবজেক্ট থাকবে লাইফ সায়েন্স। যেই লাইফ সায়েন্সের মধ্যে 1 থেকে 30 নম্বরের যে কোয়েশ্চেনগুলো হবে, সেই প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 নম্বর করে মার্কস থাকবে, এবং টোটাল তাহলে 1 নম্বরের 30টা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে এখানে হয়ে গেল 30 মার্কস। এটা গেল ফার্স্ট ফেজে, নাম্বার 1। অর্থাৎ লাইফ সায়েন্সটা আমাকে দুটো ফেজে আনসার করতে হবে, বা দুটো ক্যাটাগরিতে, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ তে 1 থেকে 30টা প্রশ্নের জন্য প্রত্যেকটাতে 1 নম্বর করে টোটাল 30 নম্বর হয়ে গেল। ফেজ বি বা ক্যাটাগরি বি তে 31 থেকে 40 নাম্বার পর্যন্ত থাকবে। অর্থাৎ 31 থেকে 40 নাম্বারের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেখানে আমরা 2 মার্কসের কোয়েশ্চেন দেখতে পাবো। 2 মার্কসের টোটাল 10টা কোয়েশ্চেন দেখতে পাবো। এখানে হয়ে যাবে আমাদের 20 মার্কস। অর্থাৎ লাইফ সায়েন্স থেকে আমাদের টোটাল 50 মার্কসের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, 1 থেকে 30 প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে 1। 31 থেকে 40 যে প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটার মার্কস থাকবে 2। ঠিক আছে, এবার বলে রাখি এই 30 নম্বরের যে কোয়েশ্চেন থাকবে সেখানে নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ প্রতি 4টে কোয়েশ্চেন ভুলের জন্য 1 মার্কস করে কাটা যাবে। কিন্তু ক্যাটাগরি বি তে যে 20 নম্বর থাকবে
সেই 20 নাম্বারে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে। কিন্তু এখানে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেই কোয়েশ্চেনগুলো অপশান একের বেশি হতে পারে। মানে তোমার কাছে এ বি সি ডি 4টে অপশান থাকে, এই 4টে অপশানের মধ্যে হতে পারে 2টো বা 3টে অপশান কারেক্ট, ঠিক আছে। আমি প্রত্যেক দিন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার PYQ সলভ করাচ্ছি, সেই PYQ সলভগুলো তোমরা যদি দেখো তোমরা বুঝতে পারবে যে 31 থেকে 40 নাম্বারের যে কোয়েশ্চেনগুলো থাকবে লাইফ সায়েন্সে, সেখানে আমাদের অপশানগুলো একের বেশি কারেক্ট হবে, সেই জন্য এর মার্কস 2 এবং এর মধ্যে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তাহলে এখানে যদি আমি আরেকবার ক্লিয়ার করে দেখাই, তাহলে লাইফ সায়েন্সের জন্য আমাদের টোটাল 40টা কোয়েশ্চেন আসবে, যেই 40টা কোয়েশ্চেনের টোটাল মার্কস থাকবে 50, ঠিক আছে। নেক্সট চলে আসি ফিজিক্যাল সায়েন্সেও আমাদের 2টো পার্টে কোয়েশ্চেন আসবে, অর্থাৎ ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। কোয়েশ্চেন নাম্বার 41 থেকে 55 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো থাকবে সেটায় মার্কস থাকবে 1 নম্বর করে, অর্থাৎ 1 নম্বরের 15টা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, যার মার্কস থাকবে 15, ঠিক আছে। এখানে আবারও নেগেটিভ মার্কিং আছে, প্রতি 4টে কোয়েশ্চেন ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 0.25 মার্কস করে কাটা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট আসি ক্যাটাগরি বিতে যে প্রশ্নগুলো থাকবে, 56 থেকে 60 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্যাটাগরি বি এর প্রশ্ন, যেগুলোর প্রত্যেকটার মার্কস থাকবে 2 করে, এবং সেই কোয়েশ্চেনগুলো থাকছে হচ্ছে গিয়ে টোটাল 10টা কোয়েশ্চেন, ঠিক আছে, সরি টোটাল 5টা কোয়েশ্চেন। তাহলে টোটাল 5টা কোয়েশ্চেন 2 নম্বরে করে টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। তাহলে ফিজিক্যাল সায়েন্স থেকে আমাদের 25 মার্কসের কোয়েশ্চেন আসবে। আবারও বলে রাখি, 1 নম্বরের যে 15টা কোয়েশ্চেন আসছে সেখানে নেগেটিভ মার্কিং আছে, 2 নম্বরের যে 5টা কোয়েশ্চেন আসছে সেখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সে কিন্তু নিউমারিক্যালস বা অঙ্ক অবশ্যই আসবে, ঠিক আছে। এবং এই যে 5 নম্বরের 5টা কোয়েশ্চেন 2 নম্বর করে, এগুলো কিন্তু আবারও এই প্যাটার্নের, অর্থাৎ যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলো একের বেশি কারেক্ট হবে, হতে পারে 2টো বা 3টে কারেক্ট হবে, ঠিক আছে। নেক্সট তাহলে এখানে লিখে দিই, ফিজিক্যাল সায়েন্স থেকে টোটাল আমাদের কটা প্রশ্ন আসছে, টোটাল 20টা প্রশ্ন আসছে, 20টা প্রশ্ন আসছে, এবং টোটাল মার্কস থাকবে হচ্ছে গিয়ে 25 নাম্বার, ওকে। নেক্সট আসি ইংলিশ। কোয়েশ্চেন নাম্বার 61 থেকে 75 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ইংলিশের প্রশ্ন, টোটাল আসবে হচ্ছে 15টা কোয়েশ্চেন, যার প্রত্যেকটার মার্কস থাকবে 1, অর্থাৎ 15 মার্কসের কোয়েশ্চেন থাকবে। এখানে আর কোনো ক্যাটাগরি নেই, এখানে একটাই ক্যাটাগরি, 61 থেকে 75 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো পাবে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে গিয়ে তোমার থাকবে হচ্ছে ইংলিশের কোশ্চেন, প্রত্যেকটার 1 মার্কস করে থাকবে। এখানেও আমাদের নেগেটিভ মার্কিং আছে, প্রতি 4টে কোয়েশ্চেন ভুলের জন্য 1 নম্বর করে কাটা। নেক্সট তাহলে এখানে লিখে দিই, ইংলিশে আমাদের টোটাল প্রশ্ন আসছে হচ্ছে গিয়ে 15টা, 15 কোয়েশ্চেন, এবং টোটাল মার্কস থাকছে হচ্ছে 15 মার্কস। নেক্সট চলে আসি ম্যাথে টোটাল 10টা কোয়েশ্চেন আসবে, অর্থাৎ 76 থেকে 85 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো থাকবে সেই কোয়েশ্চেনগুলো ম্যাথের কোয়েশ্চেন, টোটাল 10টা কোয়েশ্চেন, প্রত্যেকটার 1 মার্কস করে রয়েছে, অর্থাৎ 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। এখানেও নেগেটিভ মার্কিং আছে, তাহলে ম্যাথে আসছে টোটাল 10টা কোয়েশ্চেন,
মার্কস থাকবে 10 মার্কস। ঠিক আছে, নেক্সট চলে আসি জিকে। এই জিকের প্রশ্নতে কিন্তু আবারও বললাম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে এবং কোনো কোনো সময় কারেন্ট অ্যাফেয়ার্সও চলে আসে। ঠিক আছে, তো জিকে কোয়েশ্চেন থাকবে 86 থেকে 95 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো পাবে সেগুলো সমস্ত জিকের কোয়েশ্চেন। জিকের টোটাল 10টা প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে 1 করে। এখানে টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। তাহলে জিকেতে দেখে নাও 10টা করে কোয়েশ্চেন আসছে এবং টোটাল 10 নম্বরের কোয়েশ্চেন আসবে। লাস্ট আসি রিজনিং বা জিআইতে, যেটা ভীষণ কম কোয়েশ্চেন আসবে। 96 থেকে 100 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো থাকবে রিজনিং বা জিআই এর কোয়েশ্চেন। 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার 1 মার্কস থাকবে, টোটাল 5 মার্কসের কোয়েশ্চেন। তাহলে জিআই থেকে আমাদের টোটাল 5টা কোয়েশ্চেন আসছে এবং 5টা কোয়েশ্চেনে 5 মার্কস করে রয়েছে। এখানে জিকে এবং জিআই দুটোতেই কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, প্রতি 4টে প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর করে কাটা। তাহলে যদি বলি সমস্ত কোয়েশ্চেনে বা সমস্ত সাবজেক্টে নেগেটিভ মার্কিং রয়েছে, শুধু দুটো জায়গায় নেগেটিভ মার্কিং নেই। আমি কালারটা চেঞ্জ করে একবার দেখিয়ে দিচ্ছি। একমাত্র 31 থেকে 40 লাইফ সায়েন্সের যে কোয়েশ্চেনগুলো থাকবে, টোটাল 10টা প্রশ্ন, সেই 10টা প্রশ্নে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এবং 56 থেকে 60 পর্যন্ত ফিজিক্যাল সায়েন্সের যে 5টা কোয়েশ্চেন থাকবে সেখানে নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, বাকি সমস্ত জায়গায় নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতি 4টে কোয়েশ্চেন ভুলে 1 নম্বর করে কাটা। ঠিক আছে, তো এবার আসি সাজেশনে। টোটাল 6টা সাবজেক্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা যেটায় 50 মার্কস রয়েছে সেটা হচ্ছে লাইফ সায়েন্স। তো তোমরা যদি নিজেদের একটা রুটিন বানাও যে ডেলি বেশি না 6 ঘন্টা করে তোমরা পড়াশোনার জন্য দেবে, তাহলে এই 6 ঘন্টার মধ্যে 50% টাইম দিয়ে দাও ফর সায়েন্স। এবং সায়েন্সের মধ্যে কোন সায়েন্সের জন্য? লাইফ সায়েন্সের জন্য। ঠিক আছে, লাইফ সায়েন্সের জন্য 50% টাইম দিয়ে দাও, অর্থাৎ 3 ঘন্টা। যে যখনই পড়তে বসো না কেন 3 ঘন্টা তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে পড়বে, যার মধ্যে বেশি টাইম পড়বে হচ্ছে লাইফ সায়েন্স, কারণ লাইফ সায়েন্সের থেকে 50 নম্বর আসবে এবং 25 নম্বরের জন্য তোমাদের ফিজিক্যাল সায়েন্স আসবে। তো লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে যদি তোমরা প্রতিদিন 3 ঘন্টা দিতে পারো, আই থিঙ্ক এনাফ। কারণ বিশাল হাই লেভেলের কোয়েশ্চেন আসবে না, কোয়েশ্চেন মডারেট লেভেলেরই আসে। ঠিক আছে, মডারেট লেভেলেই আসে। এবং যে বইগুলো আমি সাজেশন দিয়েছি এবং আমার গ্রুপে দিয়ে দিয়েছি, সেই বইগুলো যদি পড়ো সেগুলোই এনাফ, এর থেকে বেশি কিছু আর আসবে না। এবং তার সাথে সাথে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি, সেই প্রিভিয়াস ইয়ার যদি ফলো করো আর কিছু দরকার নেই। নেক্সট আসি ইংলিশ। ইংলিশে গ্রামারের যে পার্টটা রয়েছে, সেই পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো ফিক্সড, অর্থাৎ ফিক্সড কিছু রুলসের ওপর বেস করেই কিন্তু এই গ্রামারের কোয়েশ্চেনগুলো আসে। বাট যেটা ফিক্সড নয় সেটা হচ্ছে ভোক্যাবুলারি থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো যেখান থেকে ইচ্ছা আসতে পারে। তো তুমি যত ইচ্ছা পড়ে নাও, তোমার কোথা থেকে আসবে সেটা বলে দেওয়া যাবে না এক্স্যাক্ট ভাবে। কেউ বলতে পারবে না যে এইটুকু করে যা, এইটুকু করলেই তুই পাস করে যাবি বা ভালো র্যাঙ্ক পাবি বা কোয়েশ্চেন মিলে যাবে। তো তোমাকে যেটা পড়তে হবে, ভোক্যাবসের জন্য রুট ওয়ার্ড ধরে পড়তে হবে। রুট ওয়ার্ড মানে কি? মানে হচ্ছে গিয়ে খুব অল্প কিছু ওয়ার্ড বা রুট মনে রাখলে সেই
সেন্সে আরও যা যা কোয়েশ্চেন বা শব্দ হতে পারে সেই সমস্তটা তোমার মাথায় ঢুকে যাবে। এটাকে বলে রুট ওয়ার্ড ধরে ভোক্যাবস পড়া। আমি পরীক্ষার আগে অবশ্যই ইংলিশের ক্লাস দেব, সেখানে আমি এই টেকনিকটা শিখিয়ে দেব, যেই টেকনিকে তুমি খুব অল্প সময়ে অনেকগুলো ভোক্যাবস মুখস্থ করে ফেলতে পারবে। ঠিক আছে? তো নেক্সট যে 3 ঘন্টা থাকবে তার মধ্যে 1 ঘন্টা তুমি দিয়ে দাও ইংলিশের জন্য প্রতিদিন। ঠিক আছে? নেক্সট চলে আসি। আচ্ছা, নেক্সট আমার পেজ নেই, আমি এখানেই ক্লিয়ার করে দেখাচ্ছি। নেক্সট চলে আসি। তাহলে টোটাল টাইম বললাম 6 ঘন্টা। সেই 6 ঘন্টার মধ্যে 3 ঘন্টা তুমি পড়ছো সায়েন্স, বোথ ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। ঠিক আছে? নেক্সট 1 ঘন্টা তুমি পড়ছো ডেলি ইংলিশ। ঠিক আছে? নেক্সট চলে আসি ম্যাথ এবং জিআই। এই দুটো একসাথে প্র্যাকটিস করো। ঠিক আছে? এই দুটো একসাথে প্র্যাকটিস করো। এইটা প্র্যাকটিসের জন্য ডেলি তোমরা 1.5 ঘন্টা টাইম নিয়ে নাও। ঠিক আছে? ডেলি 3 ঘন্টা টাইম নিয়ে নাও। যেখানে 1 ঘন্টা তোমরা ম্যাথ করো, 30 মিনিট জিআইতে টাইম দাও, কারণ জিআই থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে খুব ইজি কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? ম্যাথ থেকে হয়তো একটু মডারেট লেভেলে, ইজি টু মডারেটই আসে, খুব হাই লেভেলের কোয়েশ্চেন এএনএম জিএনএম এ আসে না, তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে। তো জিআই এর জন্য 1/2 ঘন্টা করে টাইম দাও এবং 1 ঘন্টা করে ম্যাথের জন্য দাও, বা অল্টারনেট করে নাও, যে একদিন যদি ম্যাথ করো পরের দিন জিআই করবে। তাহলে এখানে আমাদের টোটাল 5.5 ঘন্টা অকুপাই হয়ে গেল। 5.5 ঘন্টা প্রতিদিন অকুপাই হয়ে গেল। লাস্ট যেটা বলবো, 30 মিনিটস ডেলি জিকে মুখস্থ করো। মুখস্থ কেন বলছি? যদি তোমার কাছে 6 মাস বা তার বেশি সময় থাকে, 8 মাস, তাহলে আমি বলবো যে কনসেপ্ট ওয়াইজ জিকে পড়ো। বাট তোমার কাছে যদি এখন কয়েকদিন মাত্র পড়ে থাকে, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, অথবা 45 দিন হতে পারে, তাহলে তোমাকে এখন আর জিকে কনসেপ্ট ধরে পড়ার টাইম নেই। এখন কি করতে হবে? এখন জিকে মুখস্থ করতে হবে, এবং ডেইলি 30 মিনিট। ঠিক আছে? কনসেপ্ট ধরে যদি পড়তে হয় এই 3 ঘন্টা এই কনসেপ্টগুলো পড়ো, যেই কনসেপ্টগুলো সায়েন্সের লাগে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সায়েন্সের কোয়েশ্চেন আসে। তো একটা জায়গা পড়লে সেই জায়গা থেকে অনেকগুলো কোয়েশ্চেন রেডি হয়ে যায়। তো এটা যদি শুধু তুমি ওই এমসিকিউ মুখস্থ করো তাহলে কিন্তু পাশ করা চাপ, এবং মেইন যে মার্কসটা তুলতে হবে সেটা এই জায়গায় বাজিমাত করতে হবে। ঠিক আছে? কারণ 115-র মধ্যে 75 নম্বর সায়েন্সে আছে। তো এটা এমসিকিউ শুধু পড়ে হবে না, শুধু এমসিকিউ পড়ে হবে না। এমসিকিউ তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বাট শুধু এমসিকিউতে হবে না, এখানে খানিকটা হলেও কনসেপ্ট লাগবে। বাট এখানে আর কনসেপ্ট দরকার নেই, এখানে জাস্ট মুখস্থ করো, কারণ জিকের জন্য শুধুমাত্র 10 মার্কসই আসবে। তাহলে এফোর্ট কম দিতে হবে। ঠিক আছে? এফোর্ট কম দিতে হবে। তো ডেলি 30 মিনিটস এই কাজে লাগাও। তাহলে 6 ঘন্টা যদি কেউ পরীক্ষার জন্য বা পরীক্ষার আগে টাইম বার করতে পারো, যেটা তোমাদের বার করতেই হবে মিনিমাম, কেউ যদি এর থেকে বেশি বার করতে পারো তাহলে তো খুব ভালো। সপ্তাহে সোম থেকে শুক্র কনসেপ্ট করো, বা ডেলি যেভাবে রুটিন বললাম সেইভাবে করো। স্যাটারডে এবং সানডে এই দুদিন শুধু প্র্যাকটিস করো, অর্থাৎ টোটাল যে জায়গাটা রয়েছে
সায়েন্স, ইংলিশ, জিকে, ম্যাথ, জিআই, এই পুরো জায়গাটাকে প্র্যাকটিস করো। তাহলে পুরো সপ্তাহে যেই জায়গাগুলো পড়লে সেটা একদম মাথায় বসে যাবে। ঠিক আছে, স্যাটারডে এবং সানডে প্র্যাকটিসের জন্য রাখো। আমি তোমাদের এটা একটা রুটিন বলো বা সাজেশন বলো বলে দিলাম, রুটিন বলো বা সাজেশন বলো বলে দিলাম। এবার প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কিছু রুটিন বা মাইন্ডসেট থাকতেই পারে, তারা সেইভাবে পড়তে পারো। বাট নিজেকে যদি এই টাইমে বেঁধে রাখো, আমি বলবো খুব ইজিলি তোমরা ভালো মার্কস পেতে পারবে। আর কাট অফের ব্যাপারটা একটু ছোট করে বলে দিই, সেটা হচ্ছে লাস্ট ইয়ারে তোমরা দেখেছো যে 2023-এ মোটামুটি 72 থেকে 82 পর্যন্ত কাট অফ উঠেছে জিএনএম এর জন্য, আর 65 থেকে 72 মতো উঠেছে এএনএম এর জন্য। তো তোমাদের মাথায় রাখতে হবে আমাদের 115-র মধ্যে সেফ জায়গা হচ্ছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য সেফ জায়গা হচ্ছে 80 বা 80+। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য 80+ টার্গেট রাখতে হবে। ঠিক আছে, তো সেই বুঝে পড়াশোনা করো। যে কোনো সাজেশনের জন্য আমার গ্রুপ জয়েন করতে পারো, ডেলি ক্লাসের জন্য, পিডিএফ এর জন্য, এবং ইম্পর্টেন্ট যা যা এরকম টপিক থাকবে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের জন্য। 8777273422 এটা আমার নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। গ্রুপে আমি সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের এই শর্ট ভিডিওতে এই ইম্পর্টেন্ট জায়গাটা বলে দিলাম। নেক্সট দিন আবার যেরকম ক্লাস হয় সেরকম ক্লাসে তোমাদের দেখা হবে, এবং ক্লাসের মাঝে মাঝে আমি এরকম ইম্পর্টেন্ট জায়গা বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে জেনারিক ভিডিও হিসাবে অ্যানালাইসিস করে দেবো। ওকে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।